কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটন শহর, যেটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে বিখ্যাত ভ্রমণ গন্তব্য। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্য মোড়ানো বালুকাময় সমুদ্র সৈকত, যা কক্সবাজার শহর থেকে বদরমুকাম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ছুটে আসে এখানে। ভ্রমণ গল্পের আজকের পর্বে আমাদের গন্তব্য কক্সবাজার। সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়, কক্সবাজার গিয়ে কী খাবেন, কোথায় থাকবেন, হোটেল ভাড়া সহ আশেপাশের কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু নিয়ে একটি বিস্তারিত এপিসোড, যা দেখলে কক্সবাজার ভ্রমণ সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি। আমাদের এবারের কক্সবাজার যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার চিটাগাং রোড থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন শিয়া পরিবহনের এসি স্লিপার কোচে করে, যেটি নিয়মিত ঢাকা কক্সবাজার টেকনাফ রুট হয়ে চলাচল করে। রাত 12টা 30 মিনিটে ঢাকার চিটাগাং রুট থেকে আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে। দূরত্ব এবং নিজেদের সুবিধার কথা বিবেচনায় রেখে এই এসি স্লিপার কোচের টিকিট করা, যার ভাড়া পড়েছে অবিশ্বাস্য হলেও সত্যি জনপ্রতি 850 টাকা। তবে ছুটির দিন সহ স্বাভাবিক সময়ে এই বাসের ভাড়া পড়তে পারে 1500 টাকা থেকে 1800 টাকার মতো। আপনারা চাইলে নন এসি বাস যোগেও কক্সবাজার যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া আসবে জনপ্রতি 800 টাকা থেকে 1200 টাকার মতো। এছাড়াও ট্রেনের টিকিটের দাম বাসের ভাড়া থেকে কম এবং ট্রেনে ভ্রমণ তুলনামূলক আরামদায়ক। ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে চাইলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের ভাড়া গুনতে হবে 695 টাকা থেকে 1325 টাকা পর্যন্ত। বাস যোগে প্রায় 3 ঘন্টা পরে রাত 3টা 30 মিনিটের দিকে খাদিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রা বিরতি। এসব রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলক একটু বেশিই হয়ে থাকে, তাই কোনো কিছু অর্ডার করার আগে সে খাদ্যপণ্যের দাম সম্পর্কে জেনে নেবেন। এখানে আমরা ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আবারও সবাই উঠে পড়ি বাসে। দীর্ঘ 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 402 কিলোমিটার। কক্সবাজার পৌঁছাতে সময় লাগতে পারে আনুমানিক 7 থেকে 9 ঘন্টা, তবে স্লিপার কোচের ক্ষেত্রে 10 থেকে 11 ঘন্টা সময়ও লাগতে পারে। সকালের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। কক্সবাজার থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে সকাল 10টা। আপনারা জানেন গতকাল রাতে ঢাকার চিটাগাং রোড থেকে সেন্ট মার্টিন শিয়া পরিবহনের এই এসি স্লিপার কোচটিতে করে আমরা রওনা দিয়েছিলাম এবং মাত্র এসে পৌঁছালাম কক্সবাজার, এই সেই ডলফিন মোড়। ঢাকা থেকে কক্সবাজারগামী প্রতিটি বাসই আপনাকে এই ডলফিন মোড়ে নামিয়ে দিবে। কক্সবাজার নেমে প্রথমে আমরা সকালের নাস্তা সেরে নিব। ডলফিন মোড় সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে আমরা জনপ্রতি 50 টাকায় সকালের নাস্তা সেরে নিই। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। আপনারা চাইলে থাকার জন্য ডলফিন মোড়ের আশেপাশে বেশ কয়েকটি থাকার হোটেল পেয়ে যাবেন, তবে পর্যটকদের অনেকটা অংশই চলে যায় সুগন্ধা এবং লাবণী বিচ সংলগ্ন হোটেলগুলোতে। ডলফিন মোড় থেকে একেবারে সোজা হচ্ছে কলাতলি বিচ এবং হাতের ডান দিকে সুগন্ধা বিচ। আমরা এখন চলে যাব সুগন্ধা বিচ সংলগ্ন হোটেলগুলোতে। তবে মনে রাখবেন, রুম ভাড়া নেওয়ার ক্ষেত্রে কোনো অটো চালক বা তৃতীয় পক্ষের সাহায্য নেওয়া থেকে বিরত থাকবেন, কারণ তারা আপনাদের রুম নিয়ে দিবে, বিনিময়ে হোটেল মালিকের থেকে বড় অঙ্কের কমিশন খাবে। ফলে আপনার রুম ভাড়া দ্বিগুণের চাইতেও বেশি লাগবে। যেহেতু কক্সবাজারের প্রত্যেকটা হোটেলেই সরাসরি রুম দেখে দামাদামি করার সুযোগ রয়েছে, তাই আমরা সরাসরি চলে যাই রুম খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর আমরা হোটেল হিল পার্ক রিসোর্টে রুম নেওয়ার সিদ্ধান্ত নিই। সুগন্ধা বিচ সংলগ্ন কলাতলি রোডে ঠিক এর অবস্থান। ডাবল বেড বিশিষ্ট আমাদের এই রুমটির ভাড়া পড়েছে পার ডে 2000 টাকা। কক্সবাজার নেমে মূলত সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে হোটেল বুক করা। তো আমরা যখন সর্বপ্রথম এই কক্সবাজার এসে নেমেছি ডলফিন চত্বর, ওখান থেকে আমরা নেমে সর্বপ্রথম এই হোটেলটা বুক করছি।
এটা আমরা 2 দিনের জন্য নিয়েছি। আমাদের পার ডে 2000 টাকা করে পড়ছে। 2 দিনের জন্য আমরা 4000 টাকা দিয়ে এটা নিয়েছি। আজকে যেহেতু আমাদের কক্সবাজারের প্রথম দিন, তো আমরা দুপুরে গোসল শেষ করে খাওয়া দাওয়া করে এখানে এসে রেস্ট করবো, কারণ সারা রাত আমরা জার্নি করেছি, একটা ধকল আমাদের উপরে গেছে। এই ধকলটা কাটানোর জন্য বিকেলবেলা আমরা এখানে রেস্ট করবো এবং সন্ধ্যার পরে আমরা বের হবো বিচ ঘুরতে। বিচের আশেপাশে যে সি ফুডগুলো আছে আমরা ওইগুলো ইনশাল্লাহ ট্রাই করবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে। ও আর একটা কথা, আজকে মূলত বুধবার, যে কারণে হোটেলের রেটটা আমরা একটু কমে পেয়েছি, বাট শুক্রবার বা বৃহস্পতিবার আসলে হোটেলের রেট আর একটু হাই করবে। তো আপনারা যখন আসবেন 10টা হোটেল দেখবেন, যাচাই করবেন, তারপরে আপনারা দাম ফিক্সড করবেন। সবচেয়ে প্রধান ভুল হচ্ছে আমাদের এখানে খালি পায়ে আসা। বালির যে অবস্থা, মনে হচ্ছে যে গরম কড়াইয়ের ভিতরে বালি ছেড়ে দেওয়া হচ্ছে, আর আমরা সেই গরম কড়াইয়ের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো এখানে যখন আসবেন প্রখর রৌদ্রোজ্জ্বল দিনে অবশ্যই সাথে স্যান্ডেল নিয়ে আসবেন, খালি পায়ে কখনো আসে। এখন আমরা সুগন্ধা বিচে নামব। চলুন আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করি সমুদ্র বিলাস। সুগন্ধা বিচে আসলে আপনি দেখতে পাবেন হাজারো পর্যটকের মিলনবেলা। সবাই আপন মনে সমুদ্রকে আপন করে নিচ্ছে। তবে সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে নিন। এ সম্পর্কিত ইএসসির লাইফ গার্ডের বেশ কয়েকটি সাইনবোর্ড ও পতাকা রয়েছে। বিচের বিভিন্ন স্থানে জোয়ারের সময় সমুদ্রে গোসলে নামা নিরাপদ। এ সময় তাই জোয়ারের সময় নির্দেশিত থাকে, পাশাপাশি সবুজ পতাকা উড়ানো থাকে। ভাটার সময়ে সমুদ্রে স্নান বিপজ্জনক। ভাটার টানে মুহূর্তে হারিয়ে যেতে পারে যে কেউ। তাই এ সময় বিচ এলাকায় ভাটার সময় লেখাসহ লাল পতাকা উড়ানো থাকে। তাই এই সময় এই সমুদ্রে নামা থেকে বিরত থাকুন। আজকে মূলত বিচে আমরা গোসল করতে গিয়ে যা যা পেয়েছি তা আপনাদের কাছে এখন আমরা শেয়ার করবো। এদিকে আসেন। এটা কি কামাল ভাই? এটা 5 টাকা মাছ। সার্ভিস আরো আছে। একটা রোলেক্স করি, এটা আমি পেয়েছি। ইয়েস আরো আছে। এটা কি? এটা এটা এখন সমুদ্র বিলাস শেষে প্রথমে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিব। আলহামদুলিল্লাহ, আমরা জনপ্রতি 150 টাকায় দুপুরের লাঞ্চ সেরে নিই। আমাদের খাবারের মেনুতে ছিল রূপচাঁদা মাছ, 2 রকমের ভর্তা, ডাল এবং ভাত। এখন পুনরায় ফিরে যাব আমাদের রুমে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আবার চলে আসব সমুদ্র পাড়ে। বিশ্রাম শেষে সন্ধ্যায় হালকা নাস্তা করে আমরা চলে যাই কলাতলি বিচের দিকে রাতের সমুদ্রকে উপভোগ করতে। রাতে সমুদ্রে গেলে আপনি এক অন্যরকম মায়ায় জড়িয়ে যাবেন। সমুদ্রের শস্য গর্জনের বিশাল আকারের ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। হিমেল বাতাস বইছে চারদিকে। মাঝ সমুদ্রে মাছ ধরার নৌকার বাতি জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। মাথার উপর ডিমের কুসুমের মতো কমলা সাদৃশ্য চাঁদের আলো পরে আবার ছড়াচ্ছে সমুদ্রের বেশ খানিকটা জায়গা জুড়ে। রাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমাদের মতো আরও এমন বেশ কিছু সংখ্যক পর্যটকের দেখা মিলে। এছাড়াও অল্প বয়সী অনেক তরুণকে দেখতে পাওয়া যায় গলা ছেড়ে গান গাইতে। রাত যত গভীর হয় সমুদ্র সৈকতে নেমে আসে শূন্যতা। চাঁদও এক সময় ডুবে যায় মাঝ সমুদ্রে। চলুন এখন সি ফুডের সন্ধানে বের হই। সুগন্ধা বিচের কাছে পূর্ব দিকেই পেয়ে যাবেন অনেক সি ফুডের দোকান। এখানে সি ফুডের দাম চাওয়া হয় আকাশচুম্বী, তবে দামাদামিতে একটু পটু হলেই দাম অর্ধেকের নিচে নিয়ে আসা সম্ভব। এটা বারবিকিউ হবে। এগুলো ফ্রাই হয়। 350 টাকা, 100 টাকা, 450 টাকা, 650 টাকা। ফিক্সড কমবে না।
যা বলে দিচ্ছেন এক কথা। এটাতে আমি 1200 টাকা বলতে বলতাম। সেটাই তো, এই কারণে আমি আপনাকে বললাম যে ফিক্স। এই যে 1200 এখানে লেখা আছে। সেটা ঠিক আছে। তো এটা প্রায় কেজি কাছাকাছি হবে, তা আমি তো ওইটা বলি নাই। না না 500 টাকা কম বলছি। 1200 থেকে 500 কম, 650। তাহলে 650 টাকা ধরেন, এখানে 400 টাকা, 1050 টাকা হয়েছে না? ঠিক আছে। আবার এইটা আছে কিন্তু 600 টাকা দামে। লবস্টারটা আপনি সব দোকান থেকে আসে 600 বলবেন। আচ্ছা, লবস্টারটা কত বললেন? মাত্র 300 টাকা, 100 টাকা, 300 আর হচ্ছে 100, 400 টাকা, 400 আর এটা হচ্ছে 650। 650 বারবিকিউ করে। জি, যেটা খান সেটা এই করে দেবো। চলুন এবার রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিশ্রামে যাই, কারণ আগামীকাল আমরা কক্সবাজারের বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব, যেমন হিমছড়ি, ইনানি, লাল কাঁকড়ার বীচ, মিনি বান্দরবন, পাটুয়াটেক সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান। কক্সবাজার আসার পর সবাই দ্বিতীয় দিনটিকেই বেছে নেয় মেরিন ড্রাইভে যাওয়ার জন্য, তাই আমরাও এর ব্যতিক্রম নই। আজ আমরা মেরিন ড্রাইভ ধরে চলে যাব দূর থেকে দূরান্তর, চোখ যত দূরে যায়। মেরিন ড্রাইভে যাওয়ার জন্য প্রথমে আপনাকে আসতে হবে ডলফিন মোড়ে। এখানে আপনারা মেরিন ড্রাইভে যাওয়ার জন্য পেয়ে যাবেন চাঁদের গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, ইজি বাইক সহ নানান যানবাহন। এখানে এসে অবশ্যই দামাদামি করে গাড়ি ঠিক করার চেষ্টা করবেন। অনেক দামাদামির পর আমরা সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করি মাত্র 1500 টাকার বিনিময়। এটিতে করে আমরা মেরিন ড্রাইভ ধরে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে তা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজার কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। একদিকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অন্যদিকে উঁচু নিচু পাহাড়ের সারি, মাঝখানে মসৃণ পথ যেন মিশে গেছে অজানায়। এই পথ ধরে চলতে চলতে কখনো সমুদ্রের লোনা বাতাসের ঝাপটা ছুঁয়ে যাবে আপনাকে, কখনো সবুজ পাহাড়ের সতেজতায় ভরে উঠবে আপনার মন। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হিমছড়ি। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রবেশের জন্য আমরা জনপ্রতি 30 টাকার টিকিট ক্রয় করি। প্রায় 220টির মতো সিঁড়ি দূরে প্রথমে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ার দিকে অগ্রসর হতে থাকি। পাহাড়ে ওঠার পথটা দুর্গম ও কষ্টসাধ্য হলেও পাহাড়ের উপর থেকে যখন আপনার চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র, তখন আপনার সকল কষ্ট বিলীন হয়ে যাবে প্রকৃতির মাঝে। পাহাড়ে ওঠার সময় আপনার চোখে পড়বে বেশ কয়েকটি বিশ্রামাগার। চাইলে এসব টেবিলে আপনি শরীরের ক্লান্তি দূর করে পুনরায় আবার পাহাড়ি পথ চলা শুরু করতে পারেন। আর একটু উপরে ওঠার পর আপনার চোখে পড়বে একটি ডাবের দোকান। চাইলে আপনার তৃষ্ণার্ত মনকে সতেজ করে নিতে একটি ডাব খেয়ে নিতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে সমুদ্র এবং পাহাড়ের অপার্থিব সৌন্দর্যকে মানচিত্রের আদলে উপভোগ করার এক বিশাল সুযোগ রয়েছে এই হিমছড়ি পাহাড়ে। এমন দুর্লভ দৃশ্য আপনি হিমছড়িতে আসলেই কেবল দেখতে পারবেন। এই জায়গা থেকে সাগরের যে ভিউটা জাস্ট অসাধারণ। এখানে আসার পর সমুদ্রের আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। ভ্রমণের জন্য বিনিয়োগ করা হচ্ছে নিজের জন্য বিনিয়োগ করা, তাই ভ্রমণ করবেন, নিজের জন্য বিনিয়োগ করবেন। আশা করি নিজের জীবনের যে দুঃখ কষ্টগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে খুবই সহায়ক এই ভ্রমণ। তাই আপনারা ভ্রমণ করবেন বেশি বেশি। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই হিমছড়ির শীতল ঝর্ণা দেখাতে। এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে। ঝর্ণাটি ছোট, কিন্তু বর্ষা মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে। আমরা একটু পাহাড়ের গহীনে যাওয়ার চেষ্টা করি। এই পথটা অনেক দুর্গম ও নির্জন। পাখির কলকাকলিতে মুখরিত এই পাহাড়ি জনপদের দিকে আসাটা অনেক বিপজ্জনক, তাই এদিকে না আসাটাই বেটার।
এখন আমরা চলে যাব লাল কাঁকড়ার বিচে। দেখি লাল কাঁকড়ার দেখা পাই কিনা। কাঁকড়া বিচে নামার সময় এখানকার দুই পাশের ঝাউবন মুহূর্তে আপনাকে নিয়ে যাবে রূপকথার জগতে। এই বিচে নামার সময় ছোট একটি স্টল দেখতে পেলাম, যেখানে পর্যটকদের ডাকছে প্যারাসেলিং করার জন্য। চলুন জেনে নেই প্যারাসেলিং করতে আপনাকে কত টাকা গুনতে হবে। প্যারাসেলিং এর বিষয়টা কিভাবে? প্যারাসেলিং পিছে হলো একটা রাইড আছে 2000 টাকা, একটা রাইড আছে 2500 টাকা। 2500 টাকার রাইডটা হলো আপনি 3 কিলোমিটার একটা রাইড, আকাশে ঘুরাবে, আকাশ থেকে ঘুরাবে পানিতে, আকাশ থেকে আস্তে আস্তে পানিতে পা ডাস করাবে, পা ডাস করে আবার আকাশে টান দেবে, ওটা হলো 2500 টাকা। আর 2000 টাকা হলো 2.5 কিলোমিটার একটা রাইড, আকাশে ঘুরাবে, আকাশ থেকে ঘুরার পরে পুলোতে রিসিভ করা হবে। ওই রাইডের ভিতরে আর পানিতে পাও ছোঁয়া যাবে না নাকি? না, যাওয়া যাবে। কক্সবাজারের তুলনায় এই বিচে পর্যটকের সংখ্যা তুলনামূলক অনেক কম, তাই এই বিচে এক শুনশান নীরবতা বিরাজ করে। এই জায়গাটা নিরিবিলি থাকার কারণে আপনি পরিবেশটাকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন। মানুষ ভ্রমণের মাধ্যমে জানতে পারে পৃথিবীর তুলনায় সে কতটা ক্ষুদ্র। এখানকার লাল কাঁকড়াগুলো সৈকতে ভাটার পর চিকচিক করা বালিয়াড়িতে নিজের তৈরি করা বাসা থেকে বের হয়ে ছুটোছুটি এবং পা দিয়ে নানান আকৃতির আলপনা তৈরি করতে থাকে, যা পর্যটকদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে। এ কারণে এই এলাকাকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে কাঁকড়া বীচ নাম দিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন। লাল কাঁকড়ার বীচ ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব কক্সবাজারের মিনি বান্দরবন দেখতে। পাথরের বীচ ইনানি যাওয়ার আগেই মাঝপথে রেজুখাল। রেজুখাল ঘেঁষা পূর্ব পাশে দৃষ্টিনন্দন গোয়ালিয়া পালং, যা স্থানীয়দের কাছে মিনি বান্দরবন নামেও পরিচিত। পাহাড়, সমুদ্র, নদী, খাল, সারি সারি সুপারি বাগান, গোয়ালিয়া পালং গ্রামটি পর্যটকদের দৃষ্টি কেড়েছে। ভূপ্রাকৃতিক গঠনের কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা একসময় বেশ নাজুক ছিল, আর এখন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়েছে। পাহাড় বেষ্টিত গোয়ালিয়া গেলেই মনে হবে বান্দরবনের কোনো এক পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেছেন। সাগর আর সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর অনেকেই পাহাড় দেখতে চায়। তাদের জন্য আদর্শ স্পট হচ্ছে এই গোয়ালিয়া পালংয়ের আঁকাপাকা পাহাড়ি পল্লী। দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, যা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। সমুদ্র দেখতে এসে পাশাপাশি পাহাড় দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন এই মিনি বান্দরবনে। পাহাড় বেষ্টিত গোয়ালিয়া ভৌগোলিক গঠন ও অঞ্চলকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। মিনি বান্দরবন ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই পাটুয়ারটেক বিচের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ ধরে পাটুয়ারটেক যেতে আপনার চোখে পড়বে ভিন্ন ভিন্ন জীবনের গল্প। মাঝে মাঝে সমুদ্র পাড়ে নোঙর করে দাঁড়িয়ে আছে রঙিন সাম্পান, সমুদ্রে মাছ ধরে ফিরছে জেলেরা। এছাড়াও মেরিন ড্রাইভের দুই পাশের সৌন্দর্য আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে মুহূর্তেই। ভ্রমণে অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাটুয়ারটেক। এখানে নেমে প্রথমে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিব, তারপর আমরা সমুদ্র পানে চলে যাব। আমরা পাটুয়ারটেক সি সল্ট রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করব বলে সিদ্ধান্ত নিই। খাবার অর্ডার করার পর তারা রান্না করে তারপর পরিবেশন করবে বলে আমাদের কাছ থেকে সময় চেয়ে নেয়। জনপ্রতি 150 টাকায় আমরা দুপুরের খাবারের প্যাকেজটি অর্ডার করি। মেনুতে ছিল সবজি, দু পেঁয়াজু, মুরগির মাংস এবং ভাত আর ডাল। আমরা এখন এই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পাটুয়ারটেক বিচে নামবো। ওখানকার ভিউ কিছু আপনাদেরকে দেখাবো।
আলহামদুলিল্লাহ খাবার শেষ করে আমরা চলে যাই পাটুয়া টেক বিচে। এই সমুদ্র সৈকতটির নির্জনতা যে কাউকেই ভ্রমণ করার জন্য কাছে টানবে। এখানে আসলে দেখতে পাওয়া যাবে পূর্ব পাশে টারশিয়ারি যুগের পাহাড়ের উপর গাছ লতাপাতা যেন পাহাড়ের কোলে শুয়ে আছে, আর পশ্চিম দিকে তাকালে দেখতে পাওয়া যাবে সলিল সাগরের বিশাল জলরাশি। এছাড়াও এখানে দেখা মিলে টেকনাফ ও সেন্ট মার্টিনের মতো বিশাল প্রবাল পাথর। পাহাড় ও সুনীল সমুদ্রের এই অপরূপ দৃশ্য সত্যিই খুবই মনোরম, যা যে কোনো ভ্রমণপ্রেমীদের এখানে আসতে আকৃষ্ট করে। ভ্রমণকে রোমাঞ্চকর করতে বিচ বাইকে করে ঘুরে এলাম লাল কাঁকড়ার বিচ ও ঝাউবনের দিকে 300 টাকার বিনিময়ে। পাটুয়া টেক উপভোগ করার পর আমরা ব্যাক করি ইনানি বিচে। বিকেলে ইনানি বিচ সেজে ওঠে তার আপন রূপে, তাই আমরা বিকেলের দিকে ইনানি চলে যাই। কোরাল পাথর ঘেরা এক অপূর্ব সুন্দর সৈকত এই ইনানি বিচ। সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা যে কোনো পর্যটককে নিয়ে যাবে এক কল্পনার রাজ্যে। কক্সবাজার শহর থেকে 25 কিলোমিটার দক্ষিণে প্রবাল গঠিত সমুদ্র ইনানির অবস্থান। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, তাই এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। আপনারা চাইলে এখানে সূর্যাস্তের মুহূর্তটা উপভোগ করতে পারেন। ইনানি ঘুরে শেষ করে আমরা সূর্যাস্ত দেখতে চলে যাই লাবণী বিচের দিকে। সমুদ্রের পাড়ে বসে প্রিয় পানীয়র গ্লাসে চুমুক দিতে দিতে সূর্যাস্ত দেখার কথা ভাবলেই মাথায় আসে কক্সবাজার সমুদ্র সৈকতের নাম। সমুদ্রের দীপ্তিময় সৌন্দর্যের সাক্ষী হওয়ার জন্য আমরা চলে আসি এই জায়গাটিতে। দীপ্তিময় সূর্যাস্ত দেখার পর আমরা চলে যাই সুগন্ধা বিচের পাশে শুটকি বাজারে শুটকি কিনতে। কেনাকাটা শেষ করে রোমে গিয়ে একটু বিশ্রাম নিই। বিশ্রাম শেষে জনপ্রতি 800 টাকায় হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে আমরা ব্যাক করি ঢাকার উদ্দেশ্যে। আর এখানেই শেষ হয় আমাদের কক্সবাজার ভ্রমণে রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের এবারের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো ভ্রমণ তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।